আমরা উঁচু পাত্রে রেখে দেবো, দিয়েই ছেড়ে দেবো। কি ঘটছে দেখো, পানিটা এক পাত্র থেকে অন্য পাত্রে পড়ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সাইফন নিয়ে কথা বলবো। সাইফন কিছুই না, সাইফন হলো একটা ভিন্ন দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট তরলপূর্ণ পাইপ বলতে পারো। যে তরলকে তুমি ট্রান্সফার করতে চাচ্ছ, একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে চাচ্ছ, সেই তরলপূর্ণ ভিন্ন দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটা পাইপকেই বলা হবে সাইফন। এবং সেই সাইফন যে ক্রিয়া করে, যে কাজটা করে, উঁচু জায়গা থেকে পানিটা নিচু জায়গায় নিয়ে আসতে সাহায্য করে, এই ক্রিয়াটাকেই বলা হয় সাইফন ক্রিয়া। তো এটা এখন একটা পাইপ, সাধারণ পাইপ যেটার মধ্যে কোনো তরল ভরা নেই, এটাকে ডুবিয়ে দাও আর ফেলে দাও, কোনো কাজ করবে না। এটা এখন সাইফন ক্রিয়া দেখাচ্ছে না। কারণটা হলো এই পাইপের ভিতরে বাতাস ঢুকে আছে। কি ঢুকে আছে? বাতাস। এই বাতাস এই ভিতরতে গিয়ে এই পানির উপর প্রেসার ক্রিয়েট করেছে, তাই কিন্তু পানিটা উঠতে পারছে না। এই পানির উপরেও, পানির সারফেসের উপরেও, তলের উপরে বাতাস প্রেসার ক্রিয়েট করছে, করে পানিটাকে চাপ দিয়ে পাইপে তোলার চেষ্টা করছে বটে, কিন্তু পাইপের মধ্যে যে বাতাস আছে সে বাতাস গিয়ে এই পানিকে একটা চাটি মারছে, এই বস বলে এক এক চাটি মেরে বসিয়ে দিয়েছে, আসতে পারছে না। তাহলে প্রথম শত্রু আমাদেরকে এই পাইপের ভিতরে থাকা বায়ু। আর এই পানির উপরে যে চাপ দিচ্ছে, এই বায়ুটা আমাদের জন্য উপকারী, ভাই সাইফন ক্রিয়ার জন্য উপকারী। কিন্তু এই পাইপের মধ্যে যে বাতাসটা আছে এটাকে বার করতে হবে। তো এটা বার করার জন্য এই তরলটা এই পাইপের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, দিলেই সব বাতাস বার হয়ে যাবে। তো আমি সেটা আগে প্রথমে করি। এই পাইপের ভিতরে আমি কিছুটা পরিমাণ তরল ঢুকিয়ে দিই। আমার কাছে ড্রপার নেই, এই কালির এই বোতলটা নিয়ে করতে হচ্ছে আমাকে। এই কিছুটা পানি নিলাম, নিয়ে ঢুকিয়ে দিলাম এর ভিতরে টুস করে। ব্যাস, এখন একদিকে চেপে অন্য দিকটা এইভাবে আমরা উঁচু পাত্রে রেখে দেবো, দিয়েই ছেড়ে দেবো। কি ঘটছে দেখো, পানিটা এক পাত্র থেকে অন্য পাত্রে পড়ছে, রাইট? শর্তটা কি এখানে? যে পাত্র থেকে তুমি পানি ট্রান্সফার করছো সেই পাত্রের পানিটা উপরে থাকবে, অর্থাৎ এই পাইপের লেভেলটা উপরে থাকবে, এবং যেখানে তুমি ট্রান্সফার করছো সেটা অবশ্যই নিচে থাকবে, তবে কিন্তু এটা কাজ করবে, তাছাড়া কাজ করবে না। যখনই পানির লেভেল সেম হয়ে যাবে, বা এই দুটো পাইপের মুখের লেভেল সেম হয়ে যাবে, তখন কিন্তু বন্ধ হয়ে যাবে। দেখো একটু এ দাও, এই বোতলটাকে যখন উঁচু করে দেবো আমি, তখন সাইফন ক্রিয়া বিপরীত দিকে চলবে, গ্যাসে পাইপ, পানি শেষ। এখন সাইফন ক্রিয়া বিপরীত দিকে হচ্ছে, তার কারণটা কি? আমি গ্লাসটাকে উঁচু করে দিয়েছি আর এটা নিচের দিকে আছে। তো এটাই সাইফন ক্রিয়া। এটা কিভাবে কাজ করছে, এর বৈজ্ঞানিক যুক্তি কি, ক্যালকুলেশন করে কিভাবে আমরা প্রমাণ করতে পারবো, সেটা খাতা কলমে দেখে নেওয়া যাক, চলো। তো সাইফন ক্রিয়া বুঝতে গেলে আমার একটা ছবি আঁকতে হবে। এইটা হলো আমাদের উঁচু জায়গা, এটা হলো নিচু জায়গা। দুটো স্থানে আমি দুটো পাত্র পাত্র রাখছি, এদিকে একটা পাত্র রাখি, একটা পাত্র রাখলাম আমি, রাইট? আর এদিকে একটা ছোট্ট পাত্র রাখি, এ রেখে দিলাম তাকে। এর মধ্যেও কিছুটা জল আছে, এর মধ্যেও কিছুটা একটু খালি করে দিই এটাকে, পানি ভরবো তো তাই। জল নেই বা অল্প জল আছে, জল না থাকলে কোনো সমস্যা নেই, সাইফন করা হবে। তো আমার এতে কোনো ট্যাপ নেই ভাই, তাই আমি এটা থেকে পানি নামাতে পারছি না। আর ওপর থেকে পানি নামাতে হবে, কী করতে হবে? তাহলে ওপর থেকে যদি পানি নামাতে হয়, একটা পাইপ আমাকে নিতে হবে। এই একটা পাইপ নিলাম, যেটা পানির মধ্যে ডোবানো আছে। আমি পাইপটা গোল, তবে আমার প্রমাণ করার ক্ষেত্রে পাইপটা এরকম নিলে আমার সুবিধা হয়। কিছুটা পথ সমান্তরাল নিলাম, তাহলে প্রমাণ করতে আমার সুবিধা হবে। তো এইটাই হলো সাইফন, ঠিক আছে? এটা হলো সাইফন, যার
দুটো বাহুর দৈর্ঘ্য অসমান হবে, ছোট বাহুটা উঁচু জায়গায় থাকবে আর বড় বাহুটা নিচু জায়গায় থাকবে। ঠিক আছে, এখন এর মধ্যেও যে তরলটা তুমি ট্রান্সফার করতে যাচ্ছ সেই তরল ভর্তি করে দেওয়া হয়, এর মধ্যেও জল ভরা আছে। ঠিক আছে, এখন এই সাইফন কাজ করে কি করে? প্রথম শর্ত হলো এর মধ্য দিয়ে সব বাতাস বার করে নিতে হবে। দেখো, বায়ু সাইফন ক্রিয়া দুটি জিনিসের জন্য কাজ করে, দুটি বিষয়ের জন্য, দুটি বিষয়ের হেল্প নিয়ে। প্রথম হলো বায়ুমণ্ডলের চাপ, আর দ্বিতীয় হলো পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটির জন্য। ঠিক আছে, তো কিভাবে এরা দুজন সাহায্য করছে দেখে নাও। এখানে এই পানির যেহেতু বাতাসের মধ্যে খোলা আছে, তাই এই স্তরগুলোতে বাতাস চাপ দিচ্ছে। আর বায়ুর চাপ ভাই অনেক চাপ ভাই। বায়ু কত চাপ দেয়? 76 সেমি এইচজি, পাওয়ার স্তম্ভের সমান যে চাপটা সেই চাপ দেয়, সেটা অল্প স্বল্প চাপ না। যদি পানির সাথে আমি তুলনা করি তাহলে 10.3 মিটার উঁচু পানির স্তর যে চাপ দেয় সেটা হলো বায়ুর চাপ, রাইট? এবার 10 মিটার মানে বুঝতে পারছো কতটা, 1 মিটার মানে প্রায় 3.5 ফুট মতো, আর 10 মিটার মানে বুঝতে পারছো অতটা উঁচু পানি যে চাপ দেয় সেটা হলো বায়ুর স্বাভাবিক চাপ। তো সেই চাপ যখন এই পানির উপর পড়ছে, এটা কম চাপ নয়। যখন চাপ পড়বে তখন কি হবে? এই পানিটা এদিক থেকে যাওয়া শুরু করবে, এই চাপের প্রভাবে পানিগুলো এখানে এর মধ্যে ঢুকে যায়, রাইট? গিয়ে এদিক থেকে দিকে গড়িয়ে চলে আসে। আর মাধ্যাকর্ষণ শক্তি কিভাবে কাজ করে? যখন পানিটা এখানে চলে আসে না, তখন পানিটাকে পৃথিবীর টানে পানিটা হুমড়ি খেয়ে নিচের দিকে পড়ে। তাহলে এখানে আমাদের দুটো পার্ট, এই পার্টে আমাদের বায়ুমণ্ডল চাপ দিয়ে পানিটাকে তুলতে সাহায্য করছে, দেখো মাধ্যাকর্ষণকে ছাড়িয়ে উপরে দিয়ে তুলতে সাহায্য করছে বায়ুর চাপ, এই চাপ দিলে এর উপরের দিকে উঠে গেল। আর যে এই রাস্তা ক্রস করবে এখানে আর তোমার বায়ুর চাপ অত সাহায্য করছে না, এখানে আমাদের মাধ্যাকর্ষণ শক্তি টুকুস করে পানিটাকে টেনে নিচে নামিয়ে দিচ্ছে, এখান থেকে বায়ু তুলে দিচ্ছে, এখান থেকে মাধ্যাকর্ষণ শক্তি নামিয়ে নিচ্ছে। এবার এটা আমরা ক্যালকুলেশনের মধ্যে বুঝবো, চলো। তাহলে পানি সবসময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যায়, রাইট? তাহলে আমাদের এই সাইফন ক্রিয়াতে পানি এদিক থেকে এদিকে যাচ্ছে। তাহলে এই বিন্দুকে, এই সমান্তরাল লাইনের মধ্যে একটা বিন্দু আমি সি কল্পনা করি, আর এখানে একটা ডি কল্পনা করি। তাহলে সি থেকে ডির দিকে যাচ্ছে, তার মানে সিতে উচ্চচাপ হওয়া উচিত আর ডিতে নিম্নচাপ হওয়া উচিত। সেটা কিভাবে হচ্ছে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে বার করব, রাইট? চলো, সি বিন্দুতে চাপ কত হতে পারে? প্রেশার অফ সি, সি বিন্দুতে যে চাপটা হবে সেই চাপটা হবে, আচ্ছা একটু বলে রাখি, এই সি বিন্দুর উচ্চতা, এই জল স্তর থেকে সি বিন্দুর উচ্চতা ধরে নিই আমি H1, কত ধরবো? H1 উচ্চতায় আছে। আর ডি বিন্দুটি, এটা এ পাত্র, এটা বি পাত্র, বি পাত্রের জলতল থেকে এই ডি বিন্দুর উচ্চতা H2, যেটা অনেক বড়, অবশ্যই বেশি, যেখানে আমাদের H2টা H1 এর থেকে বেশি, তোমার চোখেই দেখে বুঝতে পারছো। তখন সি বিন্দুর চাপ, এখানে জলের চাপ হবে বায়ুমণ্ডলের চাপের থেকে অবশ্যই কম হবে, বায়ু যে চাপ দিচ্ছে তার থেকে অবশ্যই কম হবে। কতটা কম হবে? না, এখান থেকে এইটুকু যে জল, এখান থেকে এইটুকু যে জল, এই জলের চাপটা বাদ দিলেই আমরা এই বিন্দুর চাপটা পাবো। কিভাবে আমি বুঝিয়ে দিচ্ছি অবশ্যই। তাহলে বায়ু চাপকে আমি পি ধরে নিলাম, এই বায়ু যে চাপ দিচ্ছে এই তরলের উপরে সেটাকে পি ধরলাম। তা পি থেকে আমার কোনটা বাদ দিতে হবে? এই যে এক্সট্রা জল আছে, জলের স্তম্ভ আছে, এক্সট্রা বাদ দিতে হবে। এইটুকু জলস্তম্ভের চাপটা কত হবে? আমরা কি সূত্র জানি? এইচ ডি জি, যেখানে জলের ঘনত্ব কত? জলের ঘনত্ব ডি, আর এখানে আমাদের মাধ্যাকর্ষণ সরি গ্রাভিটি বা ওই ত্বরণ বলতে পারো, অভিকর্ষজ ত্বরণ, ত্বরণ হলো আমাদের জি, রাইট? এটা হলো আমাদের সি বিন্দুর চাপ। আচ্ছা একটু বুঝিয়ে দিই তোমাদেরকে, আমরা বায়ুমণ্ডলে বায়ুর চাপের সঙ্গে এইটা বাদ দিলে, এই স্তম্ভটা বাদ দিলে কিভাবে সি বিন্দুর চাপ পাচ্ছি বুঝে নাও। দেখো, বায়ু চাচ্ছে পানিটাকে ঠেলে এর মধ্যে ঢোকাতে, রাইট? আবার এইটুকু যে পানি আছে না, এও তো নিচের দিকে চাপ প্রয়োগ করছে। তাহলে এই বায়ু আর এইটুকু পানির মধ্যে লড়াই হয়ে যায়।
বায়ু বলে চল আমি পানিটা ঠেলে উপরে ঢোকাবো, আর এ বলে না আমি ঠেলে ঢোকাতে দেবো না। তাই কি হয়, বায়ু সম্পূর্ণ চাপটা কার্যকারী হয় না। এইটুকু স্তর এ বদমাশি করে একটু চাপটা কমিয়ে দেয়। আমি একটা উদাহরণস্বরূপ দিচ্ছি। ধরো তুমি আর তোমার ভাই লড়াই করছো। তুমি এদিক থেকে আহ, ধরো আমি আমি নিউটন দিয়ে বোঝাচ্ছি, বল দিয়ে বোঝাচ্ছি, 10 নিউটন বল প্রয়োগ করছো তোমার ভাইয়ের দিকে। আর তোমার ভাই একটু দুর্বল, কিন্তু তাও লড়ছে লড়ছে, ও 2 নিউটন বল দিয়ে তোমাকে ঠেলছে। তাহলে কে জিতবে ভাই? তুমি জিতে যাবে। কিন্তু তোমার এই 10 নিউটন বলটা পুরোপুরি কার্যকারী হবে না, কারণ তোমার ভাই বিপরীত দিক থেকে 2 নিউটন বল প্রয়োগ করছে। তোমার ভাই হয়তো পিছিয়ে যাবে, তাহলে তোমার কার্যকারী বল কত কাজ করবে? 10 নিউটন - 2, মোট 8 নিউটন বল কার্যকারী হবে তোমার ভাইকে ঠেলার জন্য, রাইট? তেমনই ভাবে এখান থেকে বায়ু পি চাপ দিচ্ছে এই পানিটাকে এর মধ্যে তোলার জন্য। আবার এই জলীয় স্তম্ভটা বিপরীত দিক থেকে পানিকে বলছে না আমি যেতে দেবো না তোমাকে, দিয়ে এইটুকু চাপ দিচ্ছে। তাই আমার কার্যকর চাপ এখানে কত পড়ছে? এখানে কার্যকর চাপ পি থেকে আমাকে এই চাপটা বাদ দিতে হবে, এই যে বদমাশি করছে বাদ দিলে আমরা এই বিন্দুতে কত কার্যকর চাপ হচ্ছে সেটা বার করে নিতে পারবো, রাইট? তেমনই ভাবে এখানেও কিন্তু বায়ু চাপ দিচ্ছে, এই বায়ু চেষ্টা করছে যে এই পানিটা ঠেলে উপরের দিকে তোলার, রাইট? দেখো এবার ডিসি পিডি বা মানে বিন্দুর চাপ বার করি। তাহলে এখানেও আমাদের বায়ু চাপ দিচ্ছে, বায়ুর চাপ পি, এই বায়ু চাপ দিয়ে এই তরলটাকে দিয়ে ঢোকানোর চেষ্টা করছে। আর এত উঁচু যে জলের স্তম্ভ, ও যে না আমি এদিকে যেতে দেবো না তোকে, বা বায়ুকে যেতে দেবো না বলে এও চাপ দিচ্ছে। হ্যাঁ অবশ্যই এই বায়ুর চাপের থেকে এ চাপ অনেক কম চাপ। তো যেহেতু ফের এই এই উদাহরণটা মনে করো, এদিক থেকে বায়ু ঠেলছে, এদিক থেকে জলের স্তম্ভ ঠেলছে, তাহলে মোট বায়ুর এই বিন্দুতে বায়ুর কতটা কার্যকর বল হচ্ছে? কার্যকর বল হচ্ছে, যেহেতু এটা H2 ডিজি। এবার খেয়াল করে দেখো ডি বিন্দুর চাপ বেশি নাকি সি বিন্দুর চাপ বেশি, এখান থেকে খেয়াল করলে বুঝতে পারবে। এই যে হিসাবটা যদি আমরা করি, দেখো এইচ উচ্চতা, তো এইচ এই সংখ্যাটা কম কারণ এইটুকু উচ্চতা, তাহলে এই ক্যালকুলেশন করে আমরা যে মানটা পাবো সেই মানটা নিশ্চয়ই এইটার থেকে ছোট, রাইট? তাহলে এইটা এইটুকুর মানটা বড় আর এইটুকুর মান ছোট। তাহলে আমরা বায়ুমণ্ডলের চাপ থেকে ছোট বাদ দিচ্ছি, দিলে আমাদের যেটা পড়ে থাকবে সেটা অবশ্যই কি হবে? বড় হবে, মানে বেশি হবে, এটা বেশি হবে। আবার সেই বায়ুমণ্ডলের চাপ থেকে আমরা অনেকটা পরিমাণ চাপ মাইনাস হয়ে যাচ্ছে, দেখো কতটা মাইনাস হচ্ছে, এতটা ঠেলেছে, একটু বড় হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে গিয়ে ঠেলে দিল। তাই অনেকটা বেশি চাপকে প্রতিরোধ করছে, কার্যকর চাপটা অনেক কম হচ্ছে, তাহলে এই ডি বিন্দুর চাপ কম হবে, রাইট? আসলে বুঝতে পেরেছো? তাই পি বিন্দুর চাপটা কি হলো? পি বিন্দুর চাপটা উচ্চ চাপ হলো তুলনামূলক, আর ডি বিন্দুর চাপটা কি হলো? নিম্ন চাপ হলো। দেখো তোমরা একটা জিনিস যেন গুলিয়ে ফেলো না, এই যে সি বিন্দুর চাপ, ডি বিন্দুর চাপ, এই সব বিন্দুর চাপই বায়ুর কাছে বাচ্চা মানুষ, রাইট? আমি একটা সংখ্যা দিয়ে বোঝাচ্ছি। দেখো বায়ুর চাপ যদি 10 হয়, তাহলে অবশ্যই সি বিন্দুর চাপ 10-এর থেকে কম হবে। ধরে নিলাম 7, আমি একক লিখছি না, 7 সংখ্যা দিয়ে বলছি। আর ডি বিন্দুর চাপ আরো কম হবে, ধরে নাও ডি বিন্দুর চাপ 5, রাইট? এবার এটাকে সংখ্যা দিয়ে বোঝো। ধরো বায়ু 10 চাপ দিচ্ছে, আর এ বদমাশি করে 3 কেটে নিয়েছে, কেটে নিয়ে 7 পড়ে থাকে, তাহলে এই সি বিন্দুতে 7 চাপ কাজ করছে। আচ্ছা, এটা ডি বিন্দুর চাপ বাড়ালো, দেখা কোন সি বিন্দুর চাপ বাড়ালো। আর ডি বিন্দুতে এখানেও বায়ু 10 চাপ দিচ্ছিল, আর এই বড় বড় হয়ে গেছে, বড় বদমাশি বেশি করছে করে আমাদের 5 বায়ু চাপকে প্রতিরোধ করলো, করে কার্যকর চাপ এখানে কত হচ্ছে? 5 হচ্ছে। তাহলে 7 বড় নাকি 5 বড়? নিশ্চয়ই 7 বড়, অর্থাৎ সি বিন্দুর চাপ বড় ডি বিন্দুর থেকে, তাই সি বিন্দুতে ডি বিন্দুর দিকে জল প্রবাহ হয়ে থাকে। আর যে ডি বিন্দুতে জলটা পৌঁছাবে, মাধ্যাকর্ষণ শক্তি ওই জলটাকে টেনে নেবে নিচের দিকে, নিলে কি হবে? এদিকে একটা গ্যাপ সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? মানে গ্যাপ সৃষ্টি হয় না, তবে যদি পানি না যেত এদিক থেকে তাহলে গ্যাপটা সৃষ্টি হতো। ধরে নাও গ্যাপ সৃষ্টি হয়েছে, এখানে মানে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হচ্ছে। এবার ফাঁকা জায়গা তো রাখতে দেবে না, এদিক থেকে বায়ু কাজ করছে, বায়ু এক ঠেলা মেরেছে, পানিটা ঠেলা মারে, তখন এই পানি গিয়ে এই গ্যাপটা পূরণ করে দেয়। আবার পানিটা এখানে এসে যখন আসে হুম লিখে নিচে পড়ে, আবার গ্যাপ সৃষ্টি হয়, আবার এদিক থেকে পিছন দিকে ঠেলছে, বায়ুমণ্ডল ঠেলে দিচ্ছে,
চল উপর ওঠ বলে আবার এই গ্যাপ পূরণ করে না, আবার যেখানে হুমড়ি খেয়ে নিচে পড়ে। এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকে। কিন্তু যদি আমি দুটো পাত্রের লেভেলকে সেম করে দিই তাহলে কিন্তু সাইফন কাজ করবে না। তার কারণটা হলো বায়ু এদিক থেকে ঠেলছে, পানিটাকে ঢোকানোর চেষ্টা করছে, এদিকেও বায়ু ঠেলছে, এদিকে পানিটা ঢোকানোর চেষ্টা করছে। দুটো বায়ু, আচ্ছা, এদিকে এইটুকু জলস্তম্ভ কাজ করছে, এখানেও সেম উচ্চতা যুক্ত জলস্তম্ভ নিচের দিকে ঠেলছে, বায়ুকে বলছে না তোমাকে ঠেলতে দেবো না। তাহলে এখানে দুটো বায়ু হেরে যাবে, কোনো বায়ু কার্যকারী চাপ দিয়ে জলটাকে নিয়ে আসতে পারবে না। কিন্তু এখানে এই বায়ু এখানে জিতে গিয়েছিল এই বায়ুটা, কারণ ওকে কম শক্তিশালী জলস্তম্ভ ঠেলছিল, তাই ও মানে জলটাকে ঠেলে উপর দিয়ে তুলে দিয়েছিল। কিন্তু এখানে বায়ুটা হেরে গিয়েছে, কারণটা এখানে জলস্তম্ভটা অনেকটা বেশি, রাইট? তাই এই জলস্তম্ভ পানিকে বায়ুকে এইদিকে জলটাকে নিয়ে দিতে প্রয়োগ করেছে। শক্তিশালী এই বায়ুটা জিতে গিয়েছে, তাই এই বায়ু এইতে ঠেলা মেরে পানিটাকে এদিকে পাঠিয়ে দেয়, রাইট? যখন সেম উচ্চতা করে দেবে দুটো বায়ু হেরে যাবে, কেউ আর কোনো দিকে ঠেলতে পারবে না। এইভাবে কিন্তু সাইফন ক্রিয়া করে। তোমাদের যদি পরীক্ষায় সাইফন ক্রিয়া পড়ে, তোমরা ছবিটা স্পষ্টভাবে আঁকবে, এত কিছু লেখার দরকার নেই। এইভাবে দুটো পাত্র আঁকলে এ পাত্র বি পাত্র দেবে এবং এরকম করে পাইপ আঁকবে, একে সি বিন্দু ডি বিন্দু দেবে, দিয়ে লিখবে যে পিসি বিন্দুর চাপ সমান হলো পি মাইনাস এইচ ওয়ান ডিজি, আর পিডি বিন্দু চাপ মানে ডি বিন্দুর চাপ হলো পিডি সমান হলো পি মাইনাস এইচ টু ডিজি। যেহেতু এইচ ওয়ানের থেকে এইচ টু বড়, তাই এই মানটা আমাদের কম আসবে। তাহলে আমরা লিখে দিতে পারবো এটা উচ্চচাপ, এটা নিম্নচাপ, আর উচ্চচাপ থেকে নিম্নচাপ দিয়ে জল প্রবাহ হয়। এইভাবে কিন্তু সাইফন ক্রিয়া করে থাকে। দেখো, একটা জানা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরাই জানো, সবকিছু তোমরাই এগুলো জানো, তো আমি জাস্ট মনে করিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি সাইফনের ব্যবহার। সাইফন এই ক্রিয়াটা কোথায় কোথায় ব্যবহার করা থাকে। সব থেকে বড় উদাহরণ হলো যখন আমরা ওই তেল ধরতে যাই ভাই, ডিলারের কাছে তেল ধরতে যাই, তখন ওই বড় পিপ থেকে তারা পাইপ দিয়ে এইভাবে টেনে টেনে তেলটা তুলে ছোট পাত্রে ভরে দেন। বড় পাত্র থেকে ছোট পাত্রে ভরেন এবং সেখান থেকে আমাদেরকে কেরোসিন তেল দেওয়া হয়। ওখানেও সাইফন ক্রিয়া করে, রাইট? তাহলে আমাদের বড় পাত্র থেকে ছোট পাত্রে পেট্রোল, ডিজেল, কেরোসিন এইগুলো কিন্তু ট্রান্সফার করার জন্য সাইফন ক্রিয়া ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও আরো বেশ কিছু জায়গায় সাইফন ক্রিয়া ব্যবহার করা হয়ে থাকে, যেমন তোমার এই শৌচাগারে স্বয়ংক্রিয় ফ্লাশ, যেটাকে আর কি বলতে পারো তুমি, এরকম একটা থাকে না ফ্লাশ, টাইম, এটাকে চাপে চেপে দেবে, দিলে এই পানিটা নিচে চলে আসে, এসে এই আমাদের এর মধ্যে এই সাইড থেকে পানি বার হয়ে যায়, তাই না? তো যখন কি হয়, এটা উঁচু পাত্র আর এই তোমার বাথরুমটা নিচু, তাই না? যখন তুমি এটা প্রেস করো তখন এর মধ্য দিয়ে জলটা নিচু জায়গায় চলে আসে, এসে খুব স্পিডে তোমার যা নোংরাটা সেটা ধুয়ে চলে যায়। তারপর আবার এখানে যখন পানি কমে যায়, এটাই আর কি, ওই উঁচু জায়গাতে নিচু জায়গায় এই পাইপের মাধ্যমে চলে আসে। আবার যখন পানির লেয়ারটা কমে যায়, উপর থেকে ট্যাঙ্ক থেকে পানি এসে ভরে যায়, রাইট? এইভাবে কিন্তু স্বয়ংক্রিয় ফ্লাশ কিন্তু এইভাবে কাজ করে থাকে। এছাড়া সাইফন ক্রিয়া আর কি হতে পারে, আর হতে পারে তোমার ওই প্যান সাইফন বলা হয় এটাকে, প্যান সাইফন। দেখো একটু বলে দিই আমি, বা যখন আমরা এই আমাদের এই জায়গাটা আর কি প্যান সাইফন বলা হয় এটাকে, এরকম এরকম আকৃতি হয়ে থাকে দেখতে অনেকটা, প্যান সাইফনকে, রাইট? এরকম হয়ে থাকে। দেখো দেখে না প্যান সাইফন, বুঝে না, এটা বাথরুমে এটা ইউজ হয়। এখানে দেখবে সবসময় আমাদের বাথরুমে জল থাকে, এই জায়গাটা জল থাকে, এই জায়গা। তার কারণটা হলো এই জলটা, এইখানে জল ভরে দিলে এই জল যেহেতু সমশীলতা ধর্ম অবলম্বন করে, তাই এই লেভেল বরাবর সবসময় জল থাকে, রাইট? ঠিক আছে। এবার যখন আমরা এক্সট্রা জল ঢেলি তখন কি হয়, এই সাইফনের মধ্যে দিয়ে, দেখো এটা সাইফন, এটা হলো ছোট বায়ু বাহু, এটা হলো বড় বাহু। যখন পানি ওভারলোড হয়ে যায় তখন এই ওভারলোড হয়ে এই এরিয়া চলে আসে পানিটা, এই পানিটা এই এরিয়া চলে আসে। যখন এই এরিয়া চলে আসবে তখন কি হবে, এদিক থেকে বায়ু চাপ দিচ্ছে, দিয়ে বায়ু এবং পানি উভয় চাপ দিচ্ছে, দিয়ে এটাকে ঠেলে দিল, দিয়ে এই পর্যন্ত নিয়ে আসতে সাহায্য করলো। আর এদিকে তো মাধ্যাকর্ষণ শক্তির থেকে বসে আছে, যে আসলে টেনে নেবে, টুকুস করে যখন টেনে নেয় হুম দিকে নিচের দিকে পড়ে চলে আমাদের নোংরা আবর্জনাটা পরিষ্কার হয়ে যায়। তো এটাকে বলা হয় প্যান, আর এইটুকে বলা হয় সাইফন। তাহলে বাথরুমে এই নিচেও কিন্তু এটা ইউজ করা থাকে দু জায়গায়। ফ্লাক্স, এই এটাকে স্বয়ংক্রিয় ফ্লাক্স বলা যেতে পারে,
আপনি আপনি তো হয় তা তো দুটো, এটা দুটোর ক্ষেত্রে এটা কিন্তু ইউজ হয়ে থাকে বাথরুমে আমাদের শৌচাগার, রাইট? বুঝতে পেরেছো আশা করি এর ক্রিয়াটা।